নমস্কার। আজকের আলোচ্য বিষয় প্রাউড দর্শনের আলোকে বাঙালির জাতিসত্তা ও বাংলার পথ ধরে বিশ্বের আঙিনায়। দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার বাংলা শব্দটি সম্বন্ধে যা বলেছেন, এবারে সে সম্বন্ধে দু চার কথা বলছি। বাংলার বাইরে দেশটি অতি প্রাচীনকালে গৌড় দেশ বা পঞ্চগৌড় নামে পরিচিত ছিল। বৌদ্ধ যুগ থেকেই বঙ্গাল শব্দটি চলে এসেছিল, যার ভাবারুর অর্থ হল বঙ্গের কাছাকাছি জায়গা। বেতাল পঞ্চবিংশতিতে বেতাল মহারাজ বিক্রমাদিত্যকে বলছেন, মহারাজ গৌড় দেশের বর্ধমান নগরে ইত্যাদি। চর্যাচর্য বিনিশ্চয় রয়েছে ভুসুকু আজ তু বঙ্গালী ভৈলি। কেউ কেউ ভাবেন পাঠান যুগ থেকে দেশটির নাম বঙ্গাল হয়েছে। না, তা ঠিক নয়। চীনা ভাষায় গত 5000 বছর থেকে আমাদের এই গৌড় দেশকে বলা হয়েছে বাঞ্জালা। লাতিনে এই দেশকে বলা হয় বাঞ্জাল। বাংলায় জাত এই অর্থে লাতিন ভাষায় বাঞ্জালাইটিস। তুর্কিতে বলা হয় বাঙ্গালা, আরবিতে বাঙ্গালা। ফার্সি ও হিন্দিতে বঙ্গাল, ইংরেজিতে বেঙ্গল, সংস্কৃতে গৌড় দেশ, বাংলায় বলা হয় বাংলাদেশ। বাঙালি জাতিসত্তাটা কি করে তৈরি হলো সেটাকে জানতে হবে। তো বাঙালি জাতিসত্তাটা তৈরি হলো, তার বিস্তৃতি যাব না। আমি দার্শনিক শ্রী পি.আর. সরকার তার বাংলা বাঙালি গ্রন্থে বাঙালি জাতির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। সেখানে জানা যায় যে বাঙালি জাতির রক্তে মূলত 3 ধরনের মূল হিউম্যান রেসের রক্তের মেলবন্ধন হয়েছে। তারা হলো অস্ট্রিক, মঙ্গোলীয় এবং নিগ্রো। এখানে উল্লেখ্য, নিগ্রো জাতির রক্তের মিশ্রণটা খুব পার্সেন্টেজটা খুবই কম। শুধু হিলসগুলো, পয়েন্টগুলো মধ্যে সেটা হলো অস্ট্রিক। এবারে অস্ট্রিক হচ্ছে, এবং অস্ট্রিক প্লাস নিগ্রো, এর থেকে এসছে দ্রাবিড়। এই সাউথ ইন্ডিয়ান যে দ্রাবিড়িয়ান, হ্যাঁ, পুরো সাউথ ইন্ডিয়া হচ্ছে দ্রাবিড়। এই দ্রাবিড় দেশ অস্ট্রিক রক্তের সাথে নিগ্রো রক্তের মিশ্রণ হয়েছে দ্রাবিড়। তো বাঙালির মধ্যে এই অস্ট্রিক নয়, বাঙালি রক্তে এসছে অস্ট্রিক প্লাস নিগ্রো মিলে দ্রাবিড় হয়েছে, এই দ্রাবিড়িয়ান রক্ত। অস্ট্রিক, দ্রাবিড় আর হলো মঙ্গোলিয়ান। এবারে পূর্বনাট এবং সমতট, এইটা পূর্বনাট সমতট। এবারে আপনি যান উত্তরবঙ্গে এবারে কি হলো, মধ্যে সেটা হলো অস্ট্রিক। এবারে অস্ট্রিক হচ্ছে, এবং অস্ট্রিক প্লাস নিগ্রো, এর থেকে এসছে দ্রাবিড়। এই সাউথ ইন্ডিয়ান যে দ্রাবিড়িয়ান, হ্যাঁ, পুরো সাউথ ইন্ডিয়া হচ্ছে দ্রাবিড়। এই দ্রাবিড় দেশ অস্ট্রিক রক্তের সাথে নিগ্রো রক্তের মিশ্রণ হয়েছে দ্রাবিড়। তো বাঙালির মধ্যে এই অস্ট্রিক নয়, বাঙালি রক্তে এসছে অস্ট্রিক প্লাস নিগ্রো মিলে দ্রাবিড় হয়েছে, এই দ্রাবিড়িয়ান রক্ত। অস্ট্রিক, দ্রাবিড় আর হলো মঙ্গোলিয়ান। এবারে পূর্বনাট এবং সমতট, এইটা পূর্বনাট সমতট। এবারে আপনি যান উত্তরবঙ্গে এবারে কি হলো, উত্তরবঙ্গে হয়েছে মিশ্রণ হয়েছে মঙ্গোলিয়ান ব্লাড, পীতবর্ণ। মঙ্গোলিয়ান দেশের ইন্ডো-টিবেটিয়ান বলে, ইন্ডো-টিবেটিয়ান। মঙ্গোলিয়ান যে রেসটাকে, সেটা আবার 3-4টে গ্রুপ হয়ে গেছে। ইন্দো-বার্মিজ, ইন্ডো-টিবেটিয়ান, হ্যাঁ, ইন্দো-চাইনিজ। তার থেকে তো যাবে বারন্দ্রভূমি যে রক্তের মিশ্রণে যেটা এসছে, সেটা যে ওই ইন্ডো-টিবেটিয়ান যে সাব রেস, সেই রেসের প্রভাবে সেই দিন ওদের দেখবেন, হ্যাঁ, একটু কোথাও ওদের বৈশিষ্ট্য আছে, নাকটা একটু চ্যাপটা, চোখগুলো একটু ছোট ছোট, যে মঙ্গোলিয়ান রেসের যে বৈশিষ্ট্য। কিন্তু ওর সাথে আবার
এই অস্ট্রিক ব্লাডও মিশেছে, অস্ট্রিক ব্লাড মিশেছে, কিন্তু অস্ট্রিক দ্রাবিড়িয়ান ব্লাডের পার্সেন্টেজ কম, সেখানে মঙ্গোলিয়ান ব্লাডের প্রভাব খুব বেশি। এটা বাংলাদেশ, এন্টার বরফের ভূমি। আপনি দেখবেন একদম, হ্যাঁ, আমাদের কেউ দাদা বা দিদি আছে অনেক, একদম দেখলে মনে হয় মানে বিদেশি, চাইনিজ বা নেপালি বা জাপানিজ। দু একজন এমন আছে আপনি বলবেন বিদেশি দাদা বা দিদি। এটা একদম গৌরবর্ণ একদম, একটু ওর মধ্যে আবার একটু আর্য রক্ত মিশেছে, কোথাও কোথাও মিশেছে, কিন্তু মঙ্গোলিয়ান রক্তের প্রভাব বেশি, বুঝতে গেল? এই হচ্ছে এইভাবে মিশেছে। তারপরে মিশ্রণ হয়েছে, হাজার হাজার বছর ধরে মিশ্রণ হয়েছে। বাঙালি সভ্যতা ৩৫০০ বছরেরও বেশি প্রাচীন ভাবা বলেছে। এর ভাঙা গোড়া কাঠামোটা কত মিশ্রণ হয়েছে, শক, হুন, মোগল এসছে, আর্যরা এসছে, মিশ্রণ হয়েছে। এবার কি করে মিশ্রণ হয়েছিল বলছি। কটা জাত বাঙালি? জাত বাঙালি কারা কারা? ৬টা। এই যে বাঙালি জাতিসত্তার, বাঙালি জনগোষ্ঠী, তাদের আদি পিতা বলবো, হ্যাঁ, আজকের যে বাঙালি বলে ইন্টিগ্রেটেড বেঙ্গলি কালচার বাঙালিরা গড়ে তুলেছে, পারমুটেশন, কি বলবো, কম্বিনেশন করে, মিলন মিশ্রণ হয়ে বাঙালি জাতির হলো সংকর জাতি। বাঙালি জাতিটা হলো সংকর জাতি। কিভাবে এই বাঙালি জাতিটা তৈরি হয়েছে, কিভাবে দেখুন বাবা, ওই বাঙালিদের নদী ও সভ্যতা বলে একটা আর্টিকেল দিলেন, দারুণ। সেখানে বাবা নৃতত্ত্বগত ভাবে দেখাচ্ছেন কেন এই বাঙালি জাতিটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বৌদ্ধিক দিক থেকে, সাংস্কৃতিক থেকে, কেন সেটা একদম নৃতত্ত্বগত ভাবে প্রমাণ করে দেখাচ্ছেন যে এত রক্তের সংমিশ্রণ বাঙালি জাতির মধ্যে হয়েছে, বিশ্বের আর কোন জাতি জনগোষ্ঠীর মধ্যে এত রক্তের সংমিশ্রণ হয়নি। আর এত রক্তের সংমিশ্রণ হয়েছে বলে এটা সংকর জাতি, এত সংকর জাতি, হ্যাঁ, যে এর যে কি বলবো বৌদ্ধিক মান, আরো কিছু বৈশিষ্ট্য, হ্যাঁ, বলতে বলে মেধা, হ্যাঁ, আর বৈশিষ্ট্য, কেন এবারে বাঙালি জাতি নৃতাত্ত্বিক দিক থেকে কেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি। তারপরে আমি জাত বাঙালি ৬টা নিয়ে আসছি। এই যে নদীর সভ্যতা, বাবা বলেছেন সভ্যতা নদীর মূল বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে সভ্যতাকে মুখ্যত দুই ভাগে ভাগ করা যায়: মৌলিক সভ্যতা ও বিমিশ্র সভ্যতা। নদী যেমন যেমন এগিয়ে যায় ও অন্য নদীতে গিয়ে মেশে বিশেষ বিশেষ সভ্যতারও তেমন তেমন পরিবর্তন হয়ে থাকে, আর এভাবেই জন্ম নেয় খণ্ড সভ্যতা। ধরে এগিয়ে চলে মানব সভ্যতা। যেমন আদিম যুগে, হ্যাঁ, আদিম যুগে যেমন মানুষ, আজ থেকে ১০ লক্ষ বছর আগে মানুষ সৃষ্টি হলো, হ্যাঁ, আপনারা জানেন তো এটা, এই সভ্যতা মানুষের সূত্রপাত কোথায় হয়েছিল? প্রথম সবাই জানেন তো, প্রথম মানব শিশু এই পশ্চিম রাড়াতেই প্রথম সৃষ্টির আলো, জীবনের আলো দেখেছিল। বাবা বলেছেন, বাবা একদম ক্লিয়ার করে বলেছেন, হ্যাঁ, পৃথিবীর বেশ কিছু পয়েন্টেই মানব শিশু জন্মেছিল বিভিন্ন পরিবেশে। তারপরে বাবা বলছেন, আমি অত তুল্যমূল্য এতে না গিয়েও বলতে পারি যে এর থেকে প্রাচীনত্বের সন্ধান আর পাওয়া। তার মানে এটাই একই পয়েন্টে আফ্রিকাতে কত কত মানুষ জন্ম হয়েছে, কোথাও হয়েছে, কিন্তু যেটা সারা বিশ্ব জানে না, বাবা সেটা বলেছেন, এর থেকে বেশি প্রাচীন মানুষ সৃষ্টির ইতিহাস পাওয়া যায়। তার মানে বাবা এটাকে মান্যতা দিয়ে গেছেন, বিশ্বের সব থেকে আদিমতম, প্রাচীনতম, প্রথম মানুষের সৃষ্টি এই আমাদের আলোচনা। সেটা কোথায় বাবা নির্দিষ্ট করে বলেছেন? সেটা হলো যেখানে 3টে নদী পরস্পর কাছাকাছি এসে মিশেছে। বলুন তো সেই 3টে নদীর নাম বলুন। সুবর্ণরেখা, কংসাবতী, এই 3টে নদী যেখানে খুব কাছাকাছি যে জায়গা দিয়ে গেছে, মানে 3টে নদীর যে উপত্যকাটা, 3 নদী গেছে, এই 3টে নদী 3 দিকে এর যে মাঝখানটা, সেটা আপনারা আবার এই অঞ্চলের লোক, আপনারা মানুষ চোখে দেখুন ম্যাপ, সুবর্ণরেখাটা কোন দিকে গেছে, কংসাবতী কোন দিকে আছে, দামোদরটা কোন দিকে আছে, এই যে মধ্যবর্তী অঞ্চল, এই মধ্যবর্তী অঞ্চলটি হলো পশ্চিম রাঢ়ের
আদি প্রথম মানুষ। এবং বাবা কেন সেটা ব্যাখ্যা করেছেন না তুষার যুগ ছিল সেই সময় সারা বিশ্বে। আচ্ছা তুষার যুগ বহু বছর, শত শত বছর তুষার যুগ ছিল। সেই তুষার যুগের আগে যারা বিশালাকার প্রাণী ছিল, তুষার যুগের পরে তারা হয়ে গেল, যারা বেঁচে রইল তারা হয়ে গেল ছোট। ওই শত শত হাজার হাজার বছরের তুষারের মধ্যে থাকতে থাকতে তাদের জীবই কি বলবো বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন হয়ে গেছে। বড় বড় ডাইনোসররা অনেক তো মারা গেল। আর যারা বেঁচে রইল হাজার হাজার বছর তুষার যুগের পরে, যখন যারা বেঁচে রইল হিমযুগ মানে হিমনিদ্রাতে ছিল, হিমযুগ তুষার যুগ গলার পরে দেখা গেল ডাইনোসর হয়ে গেছে গিরগিটি। ডাইনোসর হয়ে গেল গিরগিটি যুগ। বিরাট ঐরাবত, ম্যামথ, হাতি। হাতি নয়, ঐরাবতের চেহারা আজকের হাতি 3 গুণ চওড়া, তার থেকেও বেশি 3 গুণের থেকে বেশি চওড়া, লম্বা আর উঁচু। ছিল। তো ঐরাবত লুপ্ত হয়ে গেল তুষার যুগের পরে, কিন্তু উত্তরসূরি রয়ে গেল হাতি। এইরকম আর কি। তো তুষার যুগের পর এবার তুষার যুগ থেকে যেখানে তুষার যুগটা গলে গিয়েছিল, মানে তাড়াতাড়ি তুষার যুগ আইস মেল্ট হয়ে গেল, উষ্ণ পরিবেশ তৈরি হলো তাড়াতাড়ি। বাবা হিলস দিচ্ছেন বিশ্বের অন্যান্য অঞ্চলে তখন তুষার যুগের মনুষ্য সৃষ্টির আদর্শ পরিবেশ তৈরি হয়। এই রাঢ় অঞ্চলে তুষার বলতে শুরু করলো, উষ্ণ পরিবেশ তৈরি হয়ে গেল, মানুষ সৃষ্টির জন্য আদর্শ পরিবেশ এখানে। কেন হলো সেটা বলতে হবে নাকি? না, উষ্ণ পরিবেশ, তুষার গলার পরে উষ্ণ পরিবেশ তাড়াতাড়ি এই অঞ্চলই তৈরি হয়েছিল, সেই জন্য প্রথম মানুষ। আচ্ছা, আমি কি লিখতে যাচ্ছিলাম যেন? হ্যাঁ, বাঙালি জাতির এবার নদীর সভ্যতা, হ্যাঁ সভ্যতা নদীর গতিপথ ধরে এগিয়েছে। হ্যাঁ, 10 লক্ষ বছর আগে মানুষের সৃষ্টি হলেও মানুষের সভ্যতার সূত্র শুরু হয়েছে 15,000 বছর আগে, ঋগ্বেদের সময় থেকে। আর প্রকৃত সভ্যতা তাও আদিম অবস্থা ছিল। প্রকৃত সভ্যতা বলতে পারি ভগবান সদাশিবের আবির্ভাবের পর, আজ থেকে 7 থেকে 7.5 বছর আগে, 7 থেকে 7.5 বছর আগে ভগবান সদাশিব যখন এলেন, সেই সময় সভ্যতার উন্নতি কল্পে তিনি তো যা যা দিয়ে গেলেন সেটাকেই সভ্যতার সত্যিকার যাত্রাপথ বলে। তার আগে এই যে সভ্যতা, মানুষ গুহাতে থাকতো, গুহাতে বা জঙ্গলের গাছের উপরে থাকতো, প্রথমে গুহাতে থাকতো। হ্যাঁ, যাযাবর ছিল, ঘর বাড়ি তৈরি জানতো না, তো গুহাতে থাকতে থাকতে মানুষ আবার গাছের উপরে টং মতো করতে শিখলো, গাছের উপর থাকতো। কেন? ওই হিংস্র জীবজন্তুর থেকে বাঁচার জন্য। কিন্তু জলের তো প্রয়োজন, জীবনের জন্য জল প্রয়োজন। সেই জন্য তারা ওই যেখানে ঝর্ণা বা নদী কাছাকাছি, গুহা বা জঙ্গল, সেই সব জায়গায় থাকে। জীবনের জন্য জলের প্রয়োজন। পরবর্তীকালে তারা যখন জীবনে এগিয়ে চললো, আগুনের আবিষ্কার শিখলো, চাষবাস শিখলো, এবং প্রথম কৃষিকাজ করতে শিখলো, মইয়ের আবিষ্কার করলো। এই যে কৃষিকাজে মই লাগে না, মই হাল চাষে পিছনে, গরুর পিছনে শক্ত মাটিটাকে ভাঙার জন্য মই, শুকনো মই, ওটাকে কি বলে, লেবেল করে। আবার কাদা মাটির সময় আবার আরেক ধরনের ওই মই, তখন ওই মইটা ওই রকম নয়, তখন ফ্ল্যাট চড়া দরকার মই। এই মইয়ের আবিষ্কার সেই যুগে, সেই আদিম যুগে যখন হলো, একটা বিরাট বিপ্লব এসে গেল সেই যুগে। মানে মানুষ যখন গাছ বেয়ে উপরে উঠতো, হ্যাঁ, ছোট বাচ্চা কাচ্চা স্ত্রী নিয়ে অতি আয়েসে এবার মই বেয়ে তারা উপরে উঠতে লাগে গাছ। এই মই কিন্তু তখন ওই কাজে ব্যবহার হতো। পরে কৃষিকাজ যখন শুরু হলো, মইয়ের ব্যবহার হলো। আর কৃষিকাজ, হ্যাঁ কি বলেছেন, প্রথম কৃষিকাজ কাদের হাত ধরে এলো পৃথিবীতে? মাহাতোদের হাতে। বাবা বলছে প্রথম কৃষিকাজ সূত্রপাত। তখন সে যুগের মানুষ তাদের উপাধি দিয়েছিল মহাত্তন। এত বড় মানুষ তারা কিন্তু পশুপালন করতো, পশু শিকার আর পশুপালন, এইটি জীবিকা ছিল, এইভাবে বাঁচত। হ্যাঁ, তো তারপরে যখন চাষবাস শিখলো, ওই তাদের পর মহাত্তন হলো। আজকের মাহাতোরা হলো সেই মহাত্তনদের বংশধর বা উত্তরসূরি। তাদের একটা বিরাট এত বড় ইতিহাস, মহাত্তন। আর তারা কিনা নিজেরা আজকে নিজেদের জাতি বলছে আমরা বাঙালি নয়, আমরা কুড়ি মাহাতো, নিজেরা ওবিসি হন। তাদের এত ব্যাকগ্রাউন্ড, এত প্রাচীন, এত গ্লোরিয়াস পাস্ট, গৌরবময় ঐতিহ্য মাহাতোদের, তারা কিনা নিজেদের এত। নমস্কার, আজকের আলোচ্য বিষয় প্রাউড দর্শনের আলোকে
বাঙালির জাতিসত্তা ও বাংলার পথ ধরে বিশ্বের আঙিনায়। দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার বাংলা শব্দটি সম্বন্ধে যা বলেছেন, এবারে সে সম্বন্ধে দু চার কথা বলছি। বাংলার বাইরে দেশটি অতি প্রাচীনকালে গৌড় দেশ বা পঞ্চগৌড় নামে পরিচিত ছিল। বৌদ্ধ যুগ থেকেই বঙ্গাল শব্দটি চলে এসেছিল, যার ভাবারুর অর্থ হল বঙ্গের কাছাকাছি জায়গা। বেতাল পঞ্চবিংশতিতে বেতাল মহারাজ বিক্রমাদিত্যকে বলছেন, মহারাজ গৌড় দেশের বর্ধমান নগরে ইত্যাদি। চর্যাচর্য বিনিশ্চয় রয়েছে, ভুসুকু আজ তু বঙ্গালী ভইলি। কেউ কেউ ভাবেন পাঠান যুগ থেকে দেশটির নাম বঙ্গাল হয়েছে। না, তা ঠিক নয়। চীনা ভাষায় গত 5000 বছর থেকে আমাদের এই গৌড় দেশকে বলা হয়েছে বাঞ্জালা। লাতিনে এই দেশ